Am I audible? Yes, sir. Yes, Good sir. afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. Uh, so I think that all around the West Bengal, the weather is very, what I say, it's a rainy season like that, and we are না স্যার, sitting down উত্তরবঙ্গে in ঠিক the আছে স্যার, cold. এখন আমাদের এখানে রৌদ্র চলছে। হ্যাঁ কোথায়? স্যার, আমরা করেছি স্যার এখন। এই স্যার আমার এখানে বালুরঘাটে। ও তাই? হ্যাঁ, একদম রৌদ্র আমাদের ঝরঝরে। এখানে বর্ধমানে লাস্ট দুদিন থেকে আমরা সূর্য দেখিনি। আজকে আজকে মানে সকালে better ছিল, weather। একটু মনে হচ্ছিল যে হয়তো মানে ইয়ে চলবে, কিন্তু এখন রৌদ্র উঠে গেছে। স্যার আমাদের স্যার কাটোয়া সাইডে স্যার রোড উঠেছে, 1 ঘন্টা হবে। কন্টিনিউয়াস গত লাস্ট দুদিনের মানে অত বৃষ্টি বর্ষাকালেও খুব কম দিন হয় তাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এখানে শুক্রবার থেকেই মেঘলা ওয়েদার। স্যার আমাদের মেদিনীপুরে স্যার মাঠময় জল। একদম। আর তোমাদের ওখানে তো বেশি হবে, আমাদের এখানে তুলনামূলক কম, কিন্তু তবুও মানে গতকাল সারাদিন রাত্রিবেলায় যতক্ষণ জেগেছিলাম প্রায় 2টা-2:30 পর্যন্ত বৃষ্টি থামার কোনো নামই ছিল না। বিচ্ছিরি পরিস্থিতি। মাঠে ক্ষতি হলো অনেকটাই, বিশেষত ধান এবং আলু চাষের ক্ষেত্রে। ওকে স্যার বলো। স্যার বলছি স্যার, মানে কলেজ খোলা নিয়ে স্যার এখনো কোনো আপডেট আছে স্যার? সবাই শুনছি স্যার অমনিক্রনের স্যার একটু থ্রেট আছে। কি আছে অমিক্রন বলে আমাদের এখানে কিছু নেই, ওসব বাদ দাও। যেটা হচ্ছে যে আমাদের এখানে এতদিন হস্টেল রেডি ছিল না, সেই জন্যই আমাদের একটুখানি তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারকে নিয়ে একটু চাপ ছিল। কেন কি বনবাস কুটিকে আমরা আইসোলেশন সেন্টার বানিয়ে রেখেছিলাম, যে যদি কোনো প্রবলেম হয় ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নিয়ে, সেক্ষেত্রে আমরা ওটাকে ইউজ করবো। তো এখন দেখা যাচ্ছে যে ওগুলোর কোনো দরকার নেই, ফলে বনবাসকে ওপেন করে দেওয়া যাবে এবং বনবাসে যে তোমাদের যাদের জুনিয়র ব্যাচের ওখানে মালপত্র আছে তারা ওখান থেকে এখানে নিয়ে আসলো। তোমাদেরই বোধহয় আছে এখনো কারো কারো। তো তারপরে আমাদেরই। আচ্ছা, আমাদেরই ছিল ওটা। তোমাদের ব্যাচের। তাহলে এই হোস্টেলটা মোটামুটি রেডি হয়ে গেছে, জলও স্টেবল হয়ে গেছে, জলের লাইনে যে প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে। যে সমস্ত মানে মেজর পাওয়ার ফল্ট ছিল, তারপরে বাল্ব ছিল না, সেগুলো লাগানো হয়েছে। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি সব ঠিকঠাক। এখন আমাদের মিটিং করে যাবো তাড়াতাড়ি করে তোমাদের দেখুন। স্যার তাহলে আমাদের ডিসেম্বরের মধ্যে যাদের বনবাসে জিনিসপত্র ছিল আমরা কি বনবাসে ঢুকবো? না না, ওখান থেকে জিনিসপত্র নিয়ে এখানে শিফট করবো। মানে এই ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে ডাকছে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। অ্যাকচুয়ালি ডেট আমি জানি না, মানে দ্যাট উইল বি ডিসাইডেড ইন দ্য মিটিং where all in charges will be there. Then the date will be decided. I will let you inform if I get any kind of information from the college. I will also go today there, but there is no meeting today. I think it will be decided within this week, as the hostel is fully ready for you. And another thing I heard from few of your senior dada that those who stayed at nearby mess, the mess malik is creating little bit of problem. That's why they are a bit concerned whether they will be allowed to stay there or not. মানে অ্যাকচুয়ালি তো বুঝতেই পারছো, বছর দেড়েক দুয়েক বন্ধ ছিল, ফলে ওরাও তো ধরো আমাদের যেমন হস্টেল ফিস নেওয়া বন্ধ হয়েছে, ওরাও তো মেসে থাকাটা উইথড্র করে নিয়েছিল। এইবার আবার মেসে আসবে, তখন কি হচ্ছে, এরা আবার ভাড়া বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। বা যে হয়তো ওই সময় প্রবলেম সলভ করে যায়নি, টাকা বাকি ছিল, তাকে বলছে পুরো টাকা দিতে হবে। এই ধরনের কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, আমাকে কয়েকজন স্টুডেন্ট ফোন করেছিল ফাইনাল ইয়ারে। তো সব মিলিয়ে সেটাও একটা ভাবার কারণ। যারা লোকাল তাদের কোনো প্রবলেম নেই, যারা হোস্টেলে থাকবে তাদেরও প্রবলেম নেই, কিন্তু যারা মেসে থাকে এরিয়াতে তাদের এখনো কিছুটা সমস্যা আছে। তো আশা করছি যে এগুলো এখানে এলে সলভ হয়ে যাবে, দেখা যাক। ঠিক আছে, চলো শুরু করা যাক নাকি? ঠিক আছে। So let me first share my screen.
Is my screen visible? দেখতে পাচ্ছ? দিদিকে বলো, দিদি তুলে দেবে। আমি টেকিং হ্যালো, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। So today I will discuss about the phase controlled rectifier. First of all, you know why the rectifiers are being used. Generally, rectifiers are used to convert the AC voltage to DC voltage, and you have studied a lot regarding this conversion in case of diode, where you have used single diode for half wave rectification and 2 diodes or 4 diodes for full wave conversion by bridge rectifier circuit or full wave rectifier circuit. So here, after the invention of rectifiers, before the invention of rectifiers, generally for the industrial purpose, for high voltage rectification, separate systems were being used. There generally Mercalli arc rectifiers and Thyratron were used. Mercalli arc rectifiers and Thyratron, where the rectification ratio was very less, and for high voltage rectification it was not up to the mark. So when the conventional rectifiers were invented, these were replaced by this after invention of thyristors, those Mercalli arc circuits or Mercalli arc rectifiers or Thyratrons had been replaced. Actually, this DC voltage in industrial purpose, AC and DC both are being used. But where the DC voltage are being used, especially DC voltages are used in case of steel rolling mills, paper mills, printing mills, or textile mills like this, or electrochemical or electro metallurgical process systems. Also, this DC voltage are being used. And here you are watching a circuit. And this is the circuit. For just simplified discussion on phase controlled rectifier using thyristor. So if we consider this is the source voltage, which is nothing but the alternating voltage. Now, if this alternating voltage are given in this circuit, where this is the conventional thyristor with gate triggering, and this is the load resistance. Now, it acts like a normal diode. But what is the difference between diode and this thyristor? You know, for diode, when suppose this is which I am discussing, it is of low voltage, not in high voltage, because in high voltage diode cannot be used. But just for your better knowing, I am considering that these thyristor are being used in low voltage condition, just for your information. So if it is diode, then it will on. It will be on after
0.7 volt because this is the threshold volt, and after that we will get the converted current voltage across the diode. But if we replace the diode by thyristor, then a time is required. Initial voltage which is required for thyristor to be on is little bit of greater. Whatever we are using the anode cathode and gate cathode voltage, both are positive. I am considering conventional thyristor, not any other family member of the thyristor, because in few family members the on or holding current value is very less. I am discussing about the conventional thyristor. Now, from where we are applying the positive voltage and from where the thyristor are turned off, this gap or this angle, rather I can say angle, is known as firing angle. That means, again I am repeating, from where we are applying the positive voltage and from where we are getting the conduction of that thyristor is known as firing voltage, and that angle is known as firing angle. And this is the pulse like this. After that it starts conducting. Now, as it is a single thyristor circuit, so half portion of the input voltage will be converted and this portion will not be converted against the thyristor. We will get the zero voltage, and in the same way in the next half, that means 2 pi plus alpha, it will conduct, and in 3 pi section it will not conduct because it is the opposite direction voltage or the negative voltage, like this. Pi to 2 pi it will not conduct, 0 to pi it will conduct but after firing angle, and same thing will happen in case of 2 pi, but in 3 pi section it will not conduct. In this way it will function. So this is the very fundamental and basic circuit. Then if we rather go towards complicated circuit, then we may use here RL load. That means normal R resistive load has been replaced by resistive and inductive load. Then what is the difference we will find out? We will find a little bit of difference in case of the output voltage. Generally, as after firing angle it starts conducting, so our firing voltage it starts conducting. That's why from this point we will get the output voltage, and when the input voltage or source voltage is 0, thyristor output voltage should be 0. But here we are watching a negative section. Can anybody tell why this section comes? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে এই পোরশনটা কেন হচ্ছে? আমার কথা কি তোমরা সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে আমি বলছি, দেখো, source voltage in this point is 0. That means thyristor
input voltage has become 0. That means the value should come below the holding voltage. That means J1, J2, J3, all junctions were in conduction mode, but when the source voltage becomes 0, obviously that voltage by which thyristor turns on is below the holding voltage. That's why thyristor should be 0 in this portion. But here we are watching that it is not becoming 0. Again, I am coming here to show you the difference. In this portion, when the input voltage is 0, thyristor output voltage should be 0, which you are finding here. দেখতে পাচ্ছ? Yes, sir. Okay. Yes, sir. But in this case, we are not getting like that, because here is an inductor, because it holds little bit of charge. When it becomes 0, it releases those charges, and thyristor works in the little bit of reverse bias section until or unless it releases total charges. And that's why a negative voltage comes across the thyristor, because it is coming from the opposite direction. J3, J2, J1 direction. And that's why this negative voltage arises. Also, few charge particle remains inside the thyristor, that also somehow accelerate to provide this backward voltage or reverse voltage. And for that reverse voltage, when we get the current, you know, before the firing voltage, there is no chances of current to flow in the forward direction. So when the diode starts conducting, thyristor starts conducting, then current increases. And when in this section, current before that current starts decaying, but due to this voltage drop, current we get, after that here we are becoming 0. Although in this portion, that means at the pi portion, input voltage has already become 0, but we are getting a current beyond that, and we are getting current up to pi plus extra section, and this extra section we may up to for conduction from this point to this portion is known as beta. If the firing angle is alpha, then from this portion to this portion is known as beta section. Now this is the characteristics curve across the thyristor. This voltage across the load, this current comparison is output current across the load, and this is the voltage waveform across the thyristor. Obviously, as in the positive half, thyristor conducts after the firing angle. Before firing angle, it doesn't conduct. That's why a voltage drop appears. But when it conducts, there is no voltage drop. Rather, it is 0 up to the current which we get. But after that, when a total that thyristor releases its total charge, then it in the negative half it provides the voltage, but across in the negative section. That means it provides the
output voltage in the negative pulses. স্যার Or in the ফায়ারিং negative পালসটা কি half. করে হচ্ছে একটু বলবেন? ফায়ারিং পালসটা কেন বলতো? ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভ্যালু কত? তো 0.7 0.7 ভোল্ট, কিন্তু থাইরিস্টারের ক্ষেত্রে কি 0.7 ভোল্ট না বিয়ন্ড দ্যাট? 0.7 এর থেকে বেশি তো নাকি থাইরিস্টারের ক্ষেত্রে? হ্যাঁ তাহলে থাইরিস্টারের ক্ষেত্রে যদি 0.7 এর থেকে বেশি হয় এই ভোল্টেজটাই, এই তো এটাকে যদি 0 বলো তাহলে আমার কারসারটা দেখছো যেখানে সেটা হচ্ছে এই রেঞ্জে গিয়ে হচ্ছে 0.7, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, সাপোজ 3 ভোল্টেজে গিয়ে থাইরিস্টার কন্ডাক্ট করলো। কেন কি যেই কন্ডাক্ট করলো সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ নেমে চলে গেল কোথায়? 0.7 এ। কন্ডাকশন শুরু হয়ে গেলেই তো, তোমরা থাইরিস্টারের আগের দিন বলছিলাম না যে কার্ভটা কেন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। দাঁড়াও, আমি আগের দিন কোনো একজনকে আমি এটা বলছিলাম তোমাদেরই। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে গো? না স্যার। বলো কি? আমার তো শেয়ার করা আছে। না স্যার এখনো দেখা যাচ্ছে না। দাঁড়াও তো। সেন্ড করলাম না সেই জন্য কি জানি না, দেখি এবার দেখো তো। স্যার আমরা ফ্রিজ হয়ে আছি। এবার 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 হ্যাঁ আচ্ছা এবার দেখো। দেখা যাচ্ছে। আচ্ছা তো, তাহলে দেখো যদি আমি এটাকে ভোল্টেজ আর এটাকে কারেন্ট বলি, তাহলে দেখো আমরা নর্মালি ডায়োডের ক্ষেত্রে এরকম ক্যারেক্টারিস্টিক্স বলি, তাই তো? মোটামুটি এটাকে আমরা যদি 0.7 ভোল্ট বলি, ঠিক তো নাকি? যে কন্ডাকশন ভয়েসটা স্যার আগে আসছে আর স্ক্রিনটা পরে আসছে। ও আচ্ছা, এবার দেখো তো যে আমি যেটা বলছিলাম, ইফ উই ফলো দ্য IV characteristics of diode and if it is 0 volt, then if it is suppose 0.4 volt, then it is 7 volt. Suppose it is 5 volt range. Okay. Then if the diode starts conducting from 0.7 volt, then this type of curve generally we get, because after 0.7 volt it starts conducting. Clear? Yes, sir. But in case of thyristor, আমার প্রচুর ঠান্ডা লেগেছে এই দুদিন বৃষ্টিতে। IV ক্যারেক্টারিস্টিক যদি থাইরিস্টারের ক্ষেত্রে দেখি তাহলে দেখলাম এইরকম। এইটা হচ্ছে সাপোজ পয়েন্ট, ওই ধরো 6 বা 7, 0.7 ভোল্ট ধরো, আর এটা হচ্ছে ধরো 15 ভোল্ট বা রাদার আরো কিছু। এবার বুঝতে পেরেছো হোয়াই দিস ব্যাকথ্রাস্ট? কেন কি দেখো এখানে কটা জাংশন আছে? তিনটে। দেয়ার আর 3 জাংশন, J1, J2 and J3. Suppose J1 junction breaks at 0.7 volt.
J3 also breaks with little bit of much more voltage if we apply externally in case of anode and cathode. But due to the J2 are in opposite direction. তার মানে দেখো ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ আর রিভার্স বায়াস ভোল্টেজ কি সমান? Forward breakdown voltage and reverse breakdown voltage কি সমান? What is the answer? আমার কথা কি শুনতে পাচ্ছ? Hello? Am I audible to you? Yes, sir. তাহলে আমাকে বলো কখনোই কি ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ এন্ড রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কি সমান হয়? কখনোই তো হতে পারে না। হবে না স্যার সমান। না স্যার। কারণ ফরওয়ার্ডে কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার কি ইজিলি আমরা 0.7 ভোল্টের পর ভেঙে দিতে পারছি, কিন্তু রিভার্সে তো তা সম্ভব নয়। আমি যতই ভোল্টেজ বাড়াবো কি হবে, উইথ বাড়বে, ফলে ভাঙতে সময় লাগবে। তাহলে জে2 কে তো ভাঙতে আমার বেশি সময় লাগবেই। তাহলে জে2 কে ভাঙতে গেলে আমাকে কি করতে হবে, অ্যানোড ক্যাথোডের মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এবং সেটা অনেক বেশি। তার জন্য আমি কি করলাম, জে2 কে যাতে তাড়াতাড়ি ভাঙা যায় তার জন্য আমি গেটে আবার একটা পজিটিভ ভোল্টেজ লাগালাম। ফলে কি হলো, কম্পারেটিভলি আমি তাড়াতাড়ি ভাঙতে পারছি, বাট সেটাও তো কম নয়। আমি ধরে নিচ্ছি it is 15 volt. Then when using the 15 volt in between anode cathode and gate cathode, J2 breaks. তার মানে J1 আর J3 আগে থেকে আমার পক্ষে ছিল, J2 ও পক্ষে চলে এলো, ব্রেকস হয়ে। তাহলে কি হলো, এবার হিউজ কারেন্ট ফ্লো শুরু হলো। যখন হিউজ কারেন্ট ফ্লো শুরু হলো, সঙ্গে সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কোথায় গিয়ে দাঁড়ালো, 0.7 এ। কারণ আর তো কোনো মাঝে বাধা নেই, ফ্রি কন্ডাকশন লাইক ডায়োড। তাহলে যখন আমি 0.7 এ চলে এলো, তাহলে 15 এর রেসপেক্টে 0.7 কোন দিকে, নেগেটিভ ডাইরেকশন না? আচ্ছা। Yes, sir. তো তার জন্যই তো তোমার এইখান থেকে মনে হচ্ছে কারেন্টটা বাড়তে শুরু করলো, নট ফ্রম 15। যেই মাত্র J1 J2 J3 all junctions break, the ultimate internal voltage comes to 0.7 volt, which is negative direction from 15 volts, and that's why from here the current builds up, and it seems that the voltage become negative when the thyristor starts conducting. তাহলে এইখানটা পর্যন্ত কিন্তু আমার অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি বলছি যে 15 is not the ultimate value, that may be 5 volt, that may be 6 volt, but it is above 0.7. And industrial purpose, you know, we don't use 20 volt or 15 volt. We use generally, suppose 360 or 1000 kilovolt or 100 volt, 360 volt or 1000 volt, like that, or beyond 10 kVA volt. This type of voltage we use in the industrial purpose. তাহলে দেখো, যদি আমি ধরে নিচ্ছি যে 220 ভোল্টেজ ইউজ করছি, সাপোজ 220 ভোল্টেজ ইউজ করছি, তাহলে 220 ভোল্টেজের কম্পারিজনে 5 ভোল্ট কি খুব বেশি? খুব বেশি না, তাই না? আমরা ডায়োডের ক্ষেত্রে কত ইউজ করি, 5 ভোল্ট, আর তার থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.7, আমরা এখানটাই ডিনোট করি। তো লাইক দ্যাট আমি যেটা বলছিলাম যে ফায়ারিং অ্যাঙ্গেল, সাপোজ এটা 220 ভোল্ট, তাহলে 220 ভোল্টের মধ্যে 5 ভোল্ট ধরো আমার লেগে যাচ্ছে থাইরিস্টরটাকে ওই অন করতে। তাহলে কেন কি তুমি তো একবারে 0.7 ভোল্ট দিয়ে থাইরিস্টর অন করতে পারবে না, কারণ এটা তো ডায়োড নয়, এটা থাইরিস্টর। কেন কি J2 জাংশনকে রিভার্স বায়াসে আছে, ওটাকে ভাঙতে হবে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করলাম J2 জাংশনকে ভাঙতে দিয়ে, J1 J2 J3 তিনটেই ফরওয়ার্ডে এলো,
তারপরেই তো থাইরিস্টার কন্ডাকশন স্টার্ট করবে নাকি? বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে যে ওই যে জেটুকে ভাঙার আগে পর্যন্ত যে ভোল্টেজটা লাগছে সেই সময় কি থাইরিস্টার কোনো আউটপুট ভোল্টেজ দেবে? দেবে না তো। কিন্তু আমি তো অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, তার মানে জিরো পজিটিভ থেকে যে ভোল্টেজ পর্যন্ত আমার লাগছে থাইরিস্টারটাকে অন করতে, সেই পর্যন্ত ভোল্টেজকেই আমরা বলছি ফায়ারিং ভোল্টেজ, বা ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ফায়ারিং অ্যাঙ্গেল। এইবার এই ফায়ারিং অ্যাঙ্গেল ভোল্টেজ কমানোর জন্য বা ফায়ারিং ভোল্টেজ বলো বা ফায়ারিং অ্যাঙ্গেল কমানোর জন্য বিভিন্ন রকমের প্রসিডিওর আছে, সেগুলো আমি ইন ডিটেলস এখানে বলছি না, কারণ কি তোমরা অলরেডি বিভিন্ন থাইরিস্টার ফ্যামিলি মেম্বার পড়েছো এবং দেখেছো যে নন কনভেনশনাল থাইরিস্টারের ক্ষেত্রে আগে কিন্তু গেট ট্রিগার করে থাইরিস্টার অন করা যেত কিন্তু অফ করা যেত না। কিন্তু কমিউটেশন টেকনিক ইউজ করে বা থাইরিস্টার অফ টেকনিক ইউজ করে নাও মানে এখন তোমার করা যাচ্ছে। তারপরে ফেজ কন্ট্রোল, এই তোমাদের এই ফেজ কন্ট্রোল রেকটিফায়ার পড়াতে গিয়েই আমি বলবো যে থাইরিস্টারকে লাইন কমিউটেশন, অর্থাৎ যে লাইন ভোল্টেজ দিয়ে আমি ওটাকে স্টার্ট করছি সেই লাইন কমিউটেশন দিয়েই ফেজকে অপোজিট করে দিয়ে আমি আবার এটাকে কমিউটেটও করতে পারি, অর্থাৎ বন্ধও করতে পারি। দেখো 180 ডিগ্রি ফেজ শিফট যদি করে দিই, তার মানে 180 ডিগ্রি ফেজ শিফট মানে কোন দিকে বলতো? অপোজিট ডাইরেকশন তো নাকি? 360 ডিগ্রি ফেজ শিফট মানে হ্যাঁ, সেম ডাইরেকশন, Yes, sir. কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট মানে অপোজিট ডাইরেকশন, তাই না? তাহলে আমি যদি ইনপুট লাইন সেম একবার সেই ভোল্টেজ দিয়ে অন করলাম, এইবার ধরো আমি ওখানে ওই এমন একটা সার্কিট বানালাম যেখানটায় ইনপুট ভোল্টেজটায় 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাচ্ছে, তাহলে সেই ভোল্টেজটা যখন আমি আবার থাইরিস্টারে অ্যাপ্লাই করবো তাহলে কি করবে? থাইরিস্টারটাকে তো অফও করে দেবে, কারণ এবার তো রিভার্সে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে, মানে পজিটিভ নেগেটিভ উল্টে নেগেটিভ পজিটিভ হয়ে গেল। তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে গেলে কি হবে? থাইরিস্টারটা অফও করা যাবে। হ্যাঁ স্যার। সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এখন সেম ভোল্টেজ দিয়েই থাইরিস্টার কমিউটেট করছে। কমিউটেট মানে অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট অফ দ্য সার্কিট ইজ abbreviated as commutation in electrical version. তাহলে আমি থাইরিস্টারকে কমিউটেট করছি সেম ভোল্টেজ দিয়েই, জাস্ট আমি আর একটা মেকানিজম বা আর একটা সার্কিট আমি ইউজ করছি। তাহলে আমার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে থাইরিস্টারের ক্ষেত্রে যে সলভ প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো কিন্তু এখন সলভ হয়ে গেছে। ফলে এখন ওই কমিউটেশন করাও খুব চাপ নয়। আর এই ফায়ারিং অ্যাঙ্গেল আমরা ক্যালকুলেট করে নিই যে কত আমার ফায়ারিং অ্যাঙ্গেল থাকলে আমার সার্কিটের প্রবলেম হবে না, সেই ধরনের ইউজ করি। আর একটা হচ্ছে, দেখো আমি একেবারে বললাম যে দিস ইজ দ্য ভেরি বেসিক সার্কিট, আর এটা হচ্ছে আমার কি সিঙ্গেল ফেজ সার্কিট, সিঙ্গেল ফেজ বেসিক সার্কিট, তাই তো? আমি যেটা নিয়ে এখন আলোচনা করছি। কিন্তু এই সিঙ্গেল ফেজের জায়গায় যদি আমি থ্রি ফেজ সার্কিট ইউজ করি, একটা থ্রি ফেজ সার্কিট, থ্রি ফেজ সিস্টেমের সুবিধা তোমরা কেউ বলতে পারবে? থ্রি ফেজ সিস্টেম থেকে আমরা অনেক বেশি পাওয়ার পেতে পারি। উই গেট মাচ মোর পাওয়ার কম্পেয়ারিং টু দ্য সিঙ্গেল ফেজ সার্কিট, তাই তো নাকি? am I right or wrong? Yes. তো যখন আমি সিঙ্গেল ফেজের জায়গায় থ্রি ফেজ সার্কিট ইউজ করব, তখন দেখবে যে এই কমিউটেশন ভোল্টেজের জন্য বা সরি এই ফায়ারিং ভোল্টেজ বা ফায়ারিং অ্যাঙ্গেলের জন্য দেখো এই সেকশনটা যে লস হচ্ছে, সেই লসটা আমরা আস্তে আস্তে ওভারকাম করবো। চলো আস্তে আস্তে কমপ্লিকেটেড সার্কিটের দিকে এগোই, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের যে ডাউটটা ছিল সেই ডাউটটা ক্লিয়ার হলো তো? কেউ একজন যে কোয়েশ্চেন করেছিলে, কি গো? ইয়েস স্যার। এইবার দেখো এই সার্কিটেই দেখো অনেকটা প্রবলেম সলভ হয়ে গেছে। আমার ওই ফায়ারিং অ্যাঙ্গেলের জন্য যে সেকশনটা ছিল সেখানটা দেখো।
এই সার্কিটে কি ইউজ করছে, এইখানটায় সেম RL লোড উইথ এ ফ্রি হুইলিং ডায়োড। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ ফ্রি হুইলিং ডায়োড? ফ্রি হুইলিং ডায়োডটা আমরা কেন ইউজ করি? যদি সার্কিটের মধ্যে যখন আমি ধরো আমার তো এখানে একটা ইন্ডাক্টর ইউজ করেছি, ইন্ডাক্টর তো, এবার ইন্ডাক্টরটা যদি আমি হাই ক্যাপাসিটি যুক্ত ইন্ডাক্টর ইউজ করি, then what will happen when thyristor is off due to the charge stored in the inductor will be discharged? এই যখন ডিসচার্জ শুরু হবে তখন ইন্ডাক্টরের যে ব্যাকফাস্টের দরুন যে আমি একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছিলাম সেটা তো অনেক বেশি হলে কি হবে, থাইরিস্টরটাকে তো পুড়িয়ে দেবে। যদি মানে তোমার ব্রেকডাউন বা রিভার্স ভোল্টেজে যদি আমি হাই ভোল্টেজ ইউজ করে দিই তাহলে একটা সময় কি হবে, J2 ব্রেক করলেই তো আমার J1 J3 ব্রেক করলেই তো থাইরিস্টরটা পুড়ে যেতে পারে, পারে তো নাকি? Yes, sir. এই যে এই ভোল্টেজটা যে আমি রিভার্সে পেলাম এখানে স্টোর জন্য, আর এবার এটা যদি খুব বেশি হয় কি হবে, থাইরিস্টরটা তো পুড়ে যাবে। সেই জায়গা থেকে এই থাইরিস্টরকে প্রোটেকশন করার জন্য একটা ডায়োড ইউজ করা হয়। যখনই আমি অফ করলাম এর মধ্যে যে কারেন্টটা সেটা এই ডায়োড দিয়ে পাস হয়ে গেল, ফলে এই সার্কিটটাকে বাইপাস করে দিয়ে আমার এর মধ্যে একটা ক্লোজ লুপ সার্কিট তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? আমার কারসারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ফলে রিভার্স ডাইরেকশনে যদি আমার কোনো ভোল্টেজ ফ্লো করে তাহলে এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে ক্লোজ লুপ সার্কিট করে সেটা পাস করে দেবে এবং লোডের এগেনস্টে একটা ভোল্টেজ ড্রপ করবে, ফলে এই থাইরিস্টরটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এই জন্য এইটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড, FD। তাহলে দেখো যদি আমি একটা ফ্রি হুইলিং ডায়োড ইউজ করি তাহলে কি হতে পারে? নর্মালি ভোল্টেজ কার্ভটা এরকম হবে, আফটার ফায়ারিং অ্যাঙ্গেল ইট স্টার্টস কন্ডাক্টিং, বাট দিস সেকশন is zero like this because এই জায়গাটায় কন্ডাকশন হচ্ছে না। কিন্তু তুমি কারেন্ট সেকশনটা যদি দেখো, এই সেকশনটা কি হবে, এটা তো সেটা কন্ডাক্ট করছে, তাই তো? নেগেটিভ হাফে কি হচ্ছে, নেগেটিভ হাফে তো থাইরিস্টরটা কন্ডাক্ট করে না, ঠিক কি না? Yes, sir. তাহলে যখন কন্ডাক্ট করছে না তখন এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা এর দিয়ে এই ডায়োড দিয়ে রিলিজ হচ্ছে। ডায়োড দিয়ে রিলিজ হওয়ার জন্য কিন্তু আমি এইখানে আউটপুটে একটা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা। এবার দেখো যখন রিভার্স ডাইরেকশন যাচ্ছে তখন দেখো রিভার্স ডাইরেকশনে কিন্তু এই ডায়োডটা কন্ডাক্ট করছে, ফ্রি হুইলিং ডায়োডটা, যার জন্য আমি এরকম ধরনের একটা কার্ভ পাচ্ছি কারেন্টের ক্ষেত্রে, ফলে আউটপুটে কিন্তু আমি একটা কন্টিনিউয়াস কারেন্ট পাচ্ছি। whereas ভোল্টেজের জায়গায় এই সেকশনটা 0 হলে কারেন্ট কিন্তু আমি কন্টিনিউয়াস পাচ্ছি ডিউ টু দিস ফ্রি হুইলিং ডায়োড। বুঝতে পেরেছো? আর এখানে হচ্ছে এই কারেন্টটা অ্যাক্রস দ্য থাইরিস্টর, দেখতেই পাচ্ছ এই সেকশনটা যখন নেগেটিভ সেকশন তখন কি পজিটিভ হাতে এরকম ধরনের, আর ফ্রি হুইলিং ডায়োডের অ্যাক্রসে দেখো যখন নেগেটিভ সেকশনটা তখন কিন্তু এটা কন্ডাক্ট করছে, ফলে কি হচ্ছে এই ধরনের একটা কারেন্ট ও ড্রপ করছে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আউটপুট অফ এ ফ্রি হুইলিং ডায়োড। এরপরে দেখো যদি আমি সার্কিটটা আরেকটু কমপ্লিকেটেড এর দিকে এগোই, RLE লোড, RLE লোড দরকার নেই, এবার আস্তে আস্তে আরেকটু উপরের দিকে
এই যে ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার, এবার ফুল ওয়েভ চলে গেলাম। দেখো এবার যদি আমি ফুল ওয়েভ টু থাইরিস্টার সার্কিট যদি আমি অ্যানালিসিস দেখি, তাহলে কি হবে, আমি একটা সার্কিট নিয়েই পুরো আলোচনা করি। এই জায়গায় দেখো, তাহলে এটা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, তাই তো? সেন্টার ট্যাপ মিন্স সেন্টার থেকে আমি এটা নেব, মানে এ। স্যার অ্যাপ্লিটা সেন্টার থেকে বলছি আপনার স্ক্রিনটা বোধহয় ফ্রিজ হয়ে গেছে, আমরা এখন আগের সার্কিটটাই দেখাচ্ছি আমাদেরকে। কি বাবা, দেখতে পাচ্ছ না? না না স্যার, আপনি আরেকবার বন্ধ করেন, আরেকবার প্রেজেন্ট করুন। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, তাই তো, দাঁড়াও। এখন দেখতে পাচ্ছ? দেখো তো? হ্যাঁ হ্যাঁ এমনি না স্যার, ওই বইয়ের ওপরটা। ওই একদম উপরের ওই এবার- ইয়েটা দেখা যাচ্ছে না, front এবার face এ দেখা এবার যাচ্ছে। সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ মিড পয়েন্ট কনভার্সনের সার্কিটটা না 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 স্যার, ওই আপনার একদম ফ্রন্ট পেজের যে ওই একটা ইয়ে আছে ওটাই কভারটা যেটা। ভিমরার ফার্স্ট পেজটা আমি তো ওটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, দেখো স্যার। এবার আসছে না? এখন আসেনি না? না 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 স্যার এখনো আসেনি। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি শেয়ারিংটা কি স্টপ করি, করে আবার শেয়ার করি। দেখো তো কি দেখতে পাচ্ছি? সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ মিড পয়েন্ট কনভার্টার। একদম আমি এই জায়গাটায় আসতে চাইছি। তাহলে দেখো, এইবার আমি হাফ ওয়েভ নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। এবার হাফ ওয়েভের পর দেখো আমি একটা ফুল ওয়েভ সার্কিট নিয়ে আমি আলোচনা করছি, ফুল ওয়েভ কনভার্টার। মিড পয়েন্ট কেন বলছে? তো এটা তো একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, তোমরা তো জানো। সেন্টার ট্যাপ মানে কি? দেখো, এ ইজ পজিটিভ উইথ রেসপেক্ট টু এন in first half, in next half n is positive with respect to b. সেন্টার ট্যাপ মানে সেন্টার থেকে আমি নিচ্ছি, আমি এখানে এবার লোডটা লাগালাম। এইবার দেখো সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কিন্তু পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ মানে উল্টো দিকেও কিন্তু হয়। হ্যাঁ, আমি এখানে দেখো থাইরিস্টারটা ওই জন্য কারেক্ট করেছি, কিন্তু দুটোই সেম ডাইরেকশনে। যেহেতু a is positive with respect to n first half, then n is positive with respect to b section। বুঝতে পেরেছো? এই আজকে আমি প্রচুর বাংলা বলছি, কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? ইজ দেয়ার এনিওয়ান হু ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মাই ডিসকাশন? কারো কি প্রবলেম হচ্ছে? একটু বলো প্লিজ। Is there anyone who is facing problem as I used so many Bengali words? If it's so, then I will discuss in English. Otherwise, এই ব্লেন্ডিং মোডেই আলোচনা করব, বাংলা ইংলিশ মিশিয়ে, যদি কারো প্রবলেম না হয়। কেউ কিছু বলো, যা মাইক অন করে বললে, আমি শুনতে পাইনি। কেউ কই? इंग्लिश सर, हाँ बोलो, हिंदी 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 ना, थोड़ा बहुत इंग्लिश। हिंदी इंग्लिश, थोड़ा बहुत हिंदी भी मैं बोल सकते है ना? कौन बोल रहा है? अनिमेश? यस सर। ओके ओके, कोई बात नहीं। तो जो प्रॉब्लम हो रहा है तो मेरे को बोलो, क्योंकि मैंने बहुत आज बंगाली यूज कर दी। कोई बात नहीं। देखो, here we are using a center tap transformer. If A is positive with respect to n in first half, and this in next half n is positive with respect to point B. Now here we have used thyristor 1, and here we have used thyristor 2. Try to imagine the full wave rectifier where you have used two diodes. Same circuit, same thing, but the diode is replaced by the thyristor, and here is the load, positive to negative. Now in first half this T1 conducts,
and this is the closed loop, and in second half T2 conducts. This is the closed loop, negative, positive, positive, negative. From this, this is the direction. Now, look, this is the output voltage. This is the source voltage or input voltage, positive, negative, positive, negative, and this is the output voltage. This is the firing angle. After that, it conducts, and as from pi to this section, it doesn't conduct. Again, from this section, it again conducts. So that means due to this firing angle, we do not get any. Well, actually, good protocol. Okay, sorry for the interruption. তাহলে দেখো, due to this firing angle, we are not getting the positive direction conduction, so the output is like this. But in case of current, we are getting continuous, because due to the freewheeling diode, and in the firing voltage section, we get the output current, and that's why the current characteristics curve is like this. And this is the curve against the thyristor for T1 as it conducts. That's why in this section there is no voltage drop, but T2 in this time T2 conducts. T2 provides such type of voltage, VT2 obviously. For VT1 in this section, it provides the voltage drop in the negative section, and in the negative section it conducts. That's why this is the section like this. So this type of curves we get, or IV characteristics curve we get if we follow the two thyristor model or full wave conversion model. Then আর একটু এগোই। সেম সার্কিট, আমাদের তো স্ক্রিনটা চেঞ্জ হয়নি, ওটাই আছে। হয়নি না? এই যে ফিক্সড হয়ে গেছে। দাঁড়াও, আমি আর একটা জায়গায় চেক করি, তারপরে আমি বলছি। আচ্ছা, এখনো ফিক্সড আছে না? না স্যার, 3 ফেজে এসছে এবার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই জায়গাটাই একটু ফোকাস করি। ঠিক, দেখো, 3 ফেজ কনভার্টার সিস্টেমস ইউজিং ডায়োড। ডায়োড দিয়ে তো আমার বলা দরকার নেই, কারণ অলরেডি ইউ নো ইন ডিটেল। দেখো, নর্মালি 3 ফেজ মানে কি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ 3 ফেজ? Generally, we know that we are familiar with zero if we consider axis 0 to omega t, that is suppose time axis. Time axis, if we convert it in theta, theta means angle. There is a relation, you know, between time axis and frequency. Here we are considering that this is the omega t section axis, and this is Vs. Now, if we start from 0, then
alternating current or alternating voltage or alternating signal rather behaves like this or provides the characteristics like this: 0, pi, 2 pi, 4 pi, like this, 3 pi, 4 pi, like this. But as this is the 3 phase, means when we consider the 0, here in the positive, total 360 degree, 0 to pi is 180 degree. pi মানে কত বলো? 180। ভেরি গুড। আর 2 পাই মানে 360। আমি এবার এটাকে যদি আমি ওমেগা টি অ্যাক্সিসে ভাঙি, তাহলে 0 থেকে দেখো 90 ডিগ্রি উপর আর 90 ডিগ্রি নিচে, মানে টোটাল 360। if we take in this way, 90 plus 0, 90 minus. If you forget about the plus minus, 90 plus 90 equal to 180. So that phase shift, or you can refer as leading, from 0 to 90 degree leading and 0 to 90 degree lagging. At the same interval, at the same time, if same signal starts conducting or starts plotting, it will behave like this. 90 degree leading signal, দেখো সেম সিগন্যালটা, এই সিগন্যালটাকে আমি 90 ডিগ্রি লিডিং এ ফেলেছি, তাহলে এরকম হবে। আর 90 ডিগ্রি ল্যাগিং এ সেম সিগন্যাল এরকম হবে। তাহলে এবার যদি আমি সাইমালটেনিয়াসলি তিনটে সিগন্যালকে একসঙ্গে ফেলি, তাহলে কি হবে? ভোল্টেজ অ্যাক্সিসে আমার তিনটে এইরকম সিগন্যাল হবে, এবং এটা কি আমরা বলছি থ্রি ফেজ সিস্টেম বা থ্রি ফেজ সিগন্যাল বা থ্রি ফেজ কারেন্ট অর ভোল্টেজ। তার মানে আমি সেম টাইমে তিনটে সিগন্যালকে আমি মিক্স আপ করছি, 90 ডিগ্রি লিডিং, 90 ডিগ্রি ল্যাগিং। তাহলে দেখো এরকম মানে নয় যে আমরা 3 ফেজই ম্যাক্সিমাম, 6 ফেজ হতে পারে, ইভেন 12 ফেজ পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমি যদি 90 ডিগ্রিটাকে যদি আমি আরো ভাঙি, অর্থাৎ 45 ডিগ্রি, দেন 6 phase system can also be implemented. Even 12 phase system ও কোথাও কোথাও ইমপ্লিমেন্ট করার প্রভিশন আছে। তো এগুলো কেন করা হয় 3 phase, 6 phase বা 12 phase? To acquire much more power from the system in a same time. একই সময়ে যদি আমার আরো বেশি পরিমাণ পাওয়ার দরকার পড়ে, তাহলে আমি কি করব? সিস্টেমটাকে, ফেজিং সিস্টেমটাকে বাড়িয়ে দেবো। সিঙ্গেল ফেজকে আমি 3 ফেজ করব, যদি তার থেকেও বেশি লাগে 6 ফেজ করতে পারি, ইভেন তার থেকেও বেশি লাগলে 12 ফেজ করতে পারি। Obviously, circuit will be much more complicated comparing to the basic circuit. We use 220 volt in normal domestic purpose, where single phase is quite handful, but it suffers from circuitry problem, less suffer in single phase. But when you convert it into the 3 phase system, you may get 440 volt, or rather much more comparing to 440 volt. But here circuit will be little bit of complicated, costly, and suffers from different type of faults like that. So depending upon the requirement of the output power, we use either single phase or 3 phase. তাহলে যখন আমি এই 3 phase সিস্টেম আমি ইউজ করব, obviously থাইরিস্টরের ক্ষেত্রে যখন আমি এই 3 phase সিস্টেম অ্যাপ্লাই করব, দাঁড়াও দেখি, স্ক্রোল হচ্ছে গো? না স্যার। 3 phase ফুল
কনভার্সন সার্কিটটা আসেনি না? না না না, না না স্যার আসেনি। আজ মনে হয় স্যার আপনার স্কিনের ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর নড়ছে না। এরকম কেন হচ্ছে বলো তো এরকম? এবার দেখো তো, হ্যাঁ স্যার হ্যাঁ, এসেছে। এবার এসছে। 3 ফেজ ফুল কনভার্সন সার্কিটটা এরকম হবে, অর্থাৎ সিঙ্গেল ফেজিং এর জন্য দুটো ইউজ করছিলাম, এবার আরো দুটো টোটাল আমার 6টা থাইরিস্টর টোটাল সিস্টেমের জন্য। কারণ একটা সিগন্যালকে যদি আমি পজিটিভ এবং নেগেটিভ এইভাবে ধরি, তাহলে তার জন্য ফুল কনভার্সনের জন্য দুটো থাইরিস্টর লাগবে। এবার 3টে ফেজ আছে, টোটাল 6টা থাইরিস্টর লাগবে। এবার 6টা থাইরিস্টর দিয়ে আমি সাইমালটেনিয়াসলি যদি এই সিস্টেমটাকে আউটপুটে ফেলি, তাহলে বুঝতেই পারছো কতটা, এই যে এরকম কি রকম ধরনের সার্কিট হবে, এই ধরনের আমার আউটপুট হবে। T2 এর জন্য এটা, T6 মাঝখানে T5, T6, T1, T2 এরকম আর কি। ফলে আমি এরপরে যদি আমি যে টোটাল যে আমি আউটপুটে ডিসিটা পেলাম, এই ডিসিটাকে যদি এবার আমি রিপিল বা স্মুদিং করতে চাই, স্মুদিং সার্কিট জানো, স্মুদিং সার্কিট পেলে আমি মানে ভেরি স্টেবল এবং ভেরি হাই পাওয়ার আমি আউটপুট পেতে পারি। তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কোথায় ইউজ করে, এরপর কমপ্লিকেটেড বিভিন্ন সার্কিট আছে, আমি আর ওগুলো নিয়ে বেশি বলছি না। এর পরের চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি পুরোপুরি। আমাদের কি মানে 3 ফেজ পর্যন্ত মানে ফলো করলেই হবে নাকি সার্কিট? আমি এখান থেকে খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন দেবো না, আমি তোমাদের জাস্ট ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম। কারণ যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল পারপাসে চাকরি করো, তখন সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ কনসেপ্টটা যাতে থাকে, দুটোই নলেজ চাই। হ্যাঁ সেই জন্যই আমি দিলাম। আমি দিলে মানে তোমার সিঙ্গেল ফেজই দেবো, ঠিক আছে। কিন্তু 3 ফেজ কনসেপ্টটাকে একটুখানি জেনে রাখো। কেউ হয়তো ধরো ওই ধরনের কোনো ইন্ডাস্ট্রি পারপাসে গেলে, পেপার মিল বা প্রিন্টিং সেকশনে যেখানে তোমার থাইরিস্টর ইউজ করে, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল ফেজিং বা 3 ফেজিং সিস্টেমের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা যাতে তোমাদের থাকে, তার জন্যই এই বেসিক জায়গাটা একটু আলোচনা করলাম। ঠিক ওকে আছে? তাহলে এই যে এতক্ষণ ধরনের স্টিল আই ডিসকাস দ্য ডিফারেন্ট phase control rectifier under single phase and 3 phase. What is the application where it is being used? These are being already used. I mentioned that in different type of industrial purpose like paper mills, printing mills, steel rolling mills, or electrochemical industries, or magnet power supplies, in other different section, high voltage transmission section. So one of them is major application for this converted DC are being used in case of chopper. বলছিলাম যে এই ধরুন পাওয়ার থাইরিস্টর গুলো, পাওয়ার জেনারেটর বা পাওয়ার মানে আপনার ট্রান্সমিশনের সেকশন গুলো, ওগুলোতে ইউজ হয় না? মানে ধরুন এই হাই ভোল্টেজ যে জায়গাগুলো যেগুলো। হ্যাঁ, এখানে তো থাইরিস্টর ইউজ করা হয়। আমি থাইরিস্টরটাকে আমি এখানে শুধুমাত্র রেকটিফায়ার হিসেবে ইউজটাকে ফোকাস করেছি। থাইরিস্টর তো বিভিন্ন পারপাসে ইউজ করা যেতে পারে। থাইরিস্টরের মেন পারপাসটা হচ্ছে সুইচিং। তো where the switching technology are needed, সে এসি ডিসি হতে পারে বা ডিফারেন্ট টাইপ অফ অন অফ হতে পারে, in all purposes thyristor can be used. মানে স্যার আমি ধরুন মানে হিউজ ডিসি পাওয়ার আমার চাই, মানে ধরুন মানে অনেকটা বেশি, তাহলে ইন দ্যাট কেস তো আমি সবসময় থাইরিস্টর ইউজ করব মানে রেকটিফায়ার হিসেবে। Obviously. নরমাল ওখানে আপনার ধরুন ব্রিজটা মানে আপনার ব্রিজ বা আপনার সেন্টার ট্যাপ এগুলো তো আমার কাজ করবে না, মানে আমাকে তো সবসময় থাইরিস্টর সেন্টার ট্যাপ সার্কিট ইউজ করবে, সেন্টার ট্যাপ থাইরিস্টর ইউজ করবে, ইন প্লেস অফ ওই যে তোমাকে বললাম ডায়োডের জায়গায় থাইরিস্টরটা ইউজ করব আমি। ডায়োড না, মার্কারি আর রেকটিফায়ার। ডায়োড তো খুব মানে লো হাই পাওয়ার ডায়োড ইউজ করা যায়, কিন্তু সেটার লেভেল মানে উইথস্ট্যান্ডিং লেভেল খুব কম। পাওয়ার ডায়োড দিয়েও কাজ হবে না, পাওয়ার ডায়োড দিয়েও কাজ হবে না, বিলো 1000 হয়তো দেখা গেল ওর
ইয়ে তোমার রেটিং, কিন্তু একটা থাইরিস্টারের রেটিং কোন বল 10 কেজি। আচ্ছা হ্যাঁ, এবার তারপর থেকেও বেশি রেটিং দরকার পড়লে আমরা সিরিজ বা প্যারালাল ইউজ করবো, আগেই পড়েছি। এরপর রেকটিফায়ার আগে ইউজ করা হতো তোমার ওই মার্কারি আর রেকটিফায়ার বা থাইরোট্রন জাতীয় ইনস্ট্রুমেন্ট, যেগুলো এখন থাইরিস্টার আসার পর থেকে সবগুলো রিপ্লেস করে দেওয়া হয়েছে। এবার চপার, তাহলে চপারটা কি জিনিস? চপার হচ্ছে, দেখো আমি এতক্ষণ পর্যন্ত using different type of rectifiers we have converted the AC to DC, তাই তো? এসি থেকে ডিসি তে কনভার্ট করেছি তো রেকটিফায়ার থেকে। হ্যাঁ স্যার। Chopper is a circuit which converts the fixed DC to variable DC. Again I am repeating, chopper provides the fixed DC voltage to variable DC voltage. স্যার আমরা তো সবসময় ফিক্সডই চাই, ভেরিয়েবল নিয়ে কি করব? ভেরিয়েবল ডিসি কোথায়? এই তো মজা। ধরো তুমি কোনো ব্যাটারি অপারেটেড ভেহিকেল বা ধরো ট্রলি, লাগেজ বা সাবওয়ে তুমি ক্যারি করাচ্ছ, কখনো তো তোমাকে ওটা হাই স্পিডে ক্যারি করানো হতে পারে, কখনো লো স্পিডে করাতে হতে পারে। তখন তুমি কি করবে? তখন ভেরিয়েবল কাজ হবে। তখন তো ভেরিয়েবল ডিসি লাগবে। আর এই ভেরিয়েবল ডিসি আমরা পাই চপার সার্কিট। বুঝতে পেরেছো? মানে অ্যানালগ পাওয়ারটাকে স্যার কন্ট্রোল করব। না, অ্যানালগকে তো আমি প্রথমে ডিসি তে কনভার্ট করে নিয়েছি এই তোমার ফেজ কন্ট্রোল রেকটিফায়ার দিয়ে, ফিক্সড ডিসি পেয়ে গেছি। হাই ভোল্টেজ ডিসি হতে পারে বা লো ভোল্টেজ, যেরকম ধরনের ডিসি আমার দরকার পেয়ে গেছি। এবার এই ডিসিটাকেই আমি কন্ট্রোল করব, কারণ এটা তো ফিক্সড ডিসি। মানে ওটাকে আমরা একটা ফিক্সড অ্যামাউন্টে হচ্ছে আপনার স্টেপ আপ স্টেপ ডাউন করাবো। একদম একদম লাইক ট্রান্সফরমার। সেটা এসিতে, আর আমি যদি ডিসির ক্ষেত্রে ইউজ করি দ্যাট ইজ চপার। ট্রান্সফরমার কোথায় ইউজ করি? এসির ক্ষেত্রে। হ্যাঁ, ইভেন আপনার আপনার ওই স্টেপ আপ এসি, স্টেপ ডাউন এসি আমরা কি দিয়ে করি? ট্রান্সফরমার দিই। তো আপনার ট্রানজিস্টর ইউজ করে যে ভ্যারিয়েবল যে ইয়েগুলো আউটপুট গুলো পাওয়া যায়। হ্যাঁ, ওটা তো এসির ক্ষেত্রে, কিন্তু আমরা ডিসির ক্ষেত্রে আমরা এরকম যদি ভ্যারিয়েশন করাতে চাই, স্টেপ আপ স্টেপ ডাউন, দেন উই ক্যান ইউজ দ্য চপার। স্যার চপার কি তাহলে স্যার বাক বুস্টের মতো, মানে ভোল্টেজ আপ ডাউন হয় এরকম স্টেপ আপ? হ্যাঁ, একদম একদম, বাট দ্যাট ইজ ডিসি ভোল্টেজ। বুঝতে পেরেছো? তো স্যার বাক বুস্টার স্যার ডিসি তেও হয়? হ্যাঁ, এবার ওটা তো হাই ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করতে পারবে কি? পারবে না। হ্যাঁ স্যার, ওটা স্যার লো ভোল্টেজে। তাহলে আমি যখন হাই ভোল্টেজ ইউজ করব, দ্যাট ইজ বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস, এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হাই ভোল্টেজ। আমি তো আমরা তো পড়ছিটাই তো পাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। বুঝতে পেরেছো? ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আমরা জেনারেলি এই চপার ইউজ করি। তো পরের দিন, আজকে থাক, 1টা বেজে গেছে, তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো পরের দিন চপার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর 2-3টে চ্যাপ্টারই পড়াবো, মানে বুঝতে পেরেছো তো? মানে এই সেমিস্টার। হ্যাঁ, চপার, ইনভার্টার, আর হয়তো একটা কিছু, তাহলে মোটামুটি। স্যার তার মানে 20 তারিখ? হ্যাঁ বলো। তার মানে কলেজ ডিসেম্বরে তো মনে হয় খুলবে, 20 তারিখ খুলবে? তারিখ জানি না গো। না স্যার, বলছি যে যখন স্যার অফলাইনে এক্সাম হবে তা একটু তাড়াতাড়ি যদি খুলে দেয় আমাদের হ্যাবিচুয়েটেড হতে স্যার সুবিধা হবে। সেইটাই তো চেষ্টা করছি আমরাও ভীষণ ভাবে। তোমরা মানে যেরকম মানে খুব ইন্টারেস্টেড, আমরাও কিন্তু খুব এরকম। কিন্তু মুশকিলটা কি বলতো, বাকি ডিপার্টমেন্টের এইচওডিদেরও তো একই রকম ভাবে অ্যাক্সিলারেট করতে হবে ব্যাপারটা। শুধুমাত্র ইসি ডিপার্টমেন্টের এইচওডি অ্যাক্সিলারেট করলো কি আর একটা ডিপার্টমেন্টের এইচওডি অ্যাক্সিলারেট করলো, বাকিদের কোনো মাথা ব্যথা নেই, তখনই মুশকিল হয়ে যায়। আর ডিসিশনটা তো কি বলতো, এমন একটা সেন্সিটিভ ডিসিশন না, যে মেজরিটি যদি বা সবাই যদি একমত হতে না পারি, খুব মুশকিল হয়ে যায়। একজন দুজন এমন ভয় ধরিয়ে দিল যে আপনি কি দায়িত্ব নেবেন যদি কারো কিছু হয়? আপনি কি মেসের দায়িত্ব নেবেন? মেসগুলো কি করে ই করবে? আপনি স্যানিটাইজ করবেন, বা কি করে আপনি ডিসিশন নিয়ে নেবেন যে মেসগুলো সব ঠিকঠাক আছে? ওখান থেকেও তো স্প্রেড করতে পারে।
এরকম ভয় ধরানো কথাবার্তা বললে না তখন আমরাও পিছিয়ে যাই। এটা তো ঠিকই। তো এটাই হচ্ছে সমস্যা। সেই সব লোকগুলো কিন্তু সে বাজারেও যাচ্ছে, হাটেও যাচ্ছে, সব জায়গাতেই যাচ্ছে, মাস্ক খুলে মিটিং এ বসছে, কিন্তু কথা বলার সময় এই ধরনের কথাবার্তা বলে। তো সেটাই হচ্ছে সমস্যার জায়গা। মানে সেমেস্টারটাও কি ওই একই টাইমে হবে? ওটা কি একটু পেছ হবে না? তোমরা অ্যাপ্লাই করো প্রিন্সিপালকে যে স্যার সেমিস্টার যদি অফলাইনে হয় আমাদেরকে কিছুদিন অফলাইনে ক্লাস করিয়ে তারপরে সেমিস্টার যেতে হয়। পারবো না। আমি তো তোমার সঙ্গে একমত যে সেমিস্টার আর একটু পেছনে, দেখো খুব বেশি পেছনে মুশকিল, কারণ ফাইনাল ইয়ারে যারা অলরেডি চাকরি বাকরি পেয়ে মানে বসবে আর কি, তো তাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে, কারণ পরের সেমিস্টারটা আবার প্রলং হলে তাদের জয়েনিং পয়েন্টিং এ প্রবলেম হবে। জানুয়ারির এন্ডে করলেই হবে, ফার্স্টের দিক থেকে। তোমরা অ্যাপ্লাই করো না যদি সেরকম হয়, কারণ আমি মনে করি যে অফলাইনে খুললে অফলাইনে কয়েকটা ক্লাস হওয়ার পরই পরীক্ষা স্টার্ট করা উচিত, কারণ তোমাদেরও খানিকটা তো হ্যাবিচুয়েশনের সময় দিতে হবে। তাই মানে হস্টেলে এসেই পরের দিন থেকে অফলাইনে পরীক্ষা কেমন যেন একটা হয়ে যাবে। সেটাই স্যার। যদি ক্লাস করে করি তাহলে একদম অন্তত কয়েকটা দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হলো, একটু তোমরা হ্যাবিচুয়েটেড হলো, একটু পড়াশোনা করলে তারপরে পরীক্ষা ঠিক আছে। সেটাই স্যার। স্যার লাস্ট 2 ইয়ার্স মানে অনলাইন এক্সাম দিয়ে দেন, একটা হ্যাবিট হয়ে গেছে স্যার, ওটা স্যার একটু চেঞ্জ করতে টাইম লাগবে। ঠিক 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 আমি মনে করি একদমই তোমাদের দাবি ঠিক, এবং সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করো, মানে মাস অ্যাপ্লিকেশন দাও, মানে ইমেইলে সবার নাম টাম দিয়ে বুঝি করলেই না একদম সিগনেচার করে যে স্যার আমাদের আগে দেখো কবে খুলছে, খুললে তখন বলবে যে আমাদের যাতে পরীক্ষা হয় মাস অ্যাপ্লিকেশন, আমরা তখন ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করো, সেকেন্ড হাফে ক্লাস আছে তো আবার। হ্যাঁ স্যার আবার আছে। হ্যাঁ স্যার, চলো বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।